আসসালামু আলাইকুম। সো আইএলটিএস রাইটিং টাস্ক 1-এ এখন আমরা আলোচনা করব বার চার্ট নিয়ে, একটা ফুল বার চার্ট ডিসকাশন করব। তো একটু আগে আমরা আলোচনা করেছিলাম কি আহ টেবিল, তাই না? তো আপনাদেরকে এটা বলেছিলাম, বার পাই টেবিল লাইন এই চারটা কখনো ভিন্নভাবে হিসাব করবেন না, চারটা একই জিনিস। এই চারটা একই জিনিস, দেখতে তাদের চেহারা ভিন্ন হইলেও জিনিস একই। আপনাকে কেমব্রিজ বলে দিয়েছে বা প্রশ্ন বলে দিচ্ছে যে সামারাইজ দ্য ইনফরমেশন বাই সিলেক্টিং এন্ড রিপোর্ট, সরি, একটা রিপোর্ট লিখতে বলে বাই সামারাইজিং সিলেক্টিং এন্ড কম্পারিজন কম্পারিজন করতে বলছে, মেক কম্পারিজন। আচ্ছা, প্রথম যেটা করণীয় সেটা হচ্ছে কি, আপনি দেখবেন যে আপনার প্রশ্নের মধ্যে টেন্স কোনটা আছে। প্রশ্নটা একটু পড়ি আগে আমরা। The chart below shows the number of tea and coffee imported by Canada, UK, USA and Germany in 2007. ওকে, টেন্স পাস্ট টেন্স পেয়ে গেছি। এখানে টেন্স হচ্ছে কি পাস্ট টেন্স, এক। দুই হচ্ছে কি টেন্সের সাল বা সময় কয়টা, একটা, 2007, এখানে একাধিক সাল নাই। একটু আগে আমরা যেটা টেবিল করেছিলাম সেখানে কিন্তু সাল ছিল একাধিক, এই জন্য বাড়ছে কমছে কথাটা বলতে পেরেছি। ড্রপড বলেছি, ডিক্লাইন বলেছি, ইনক্রিজ বলেছি। এখানে ইনক্রিজ ডিক্রিজে কোনো সিনোনিম কোনো ওয়ার্ডই দিতে পারবেন না। কথাটা আবার বুঝাই আপনাদেরকে। সাল তো ফিক্সড, একটাই তো সাল, তাহলে বাড়ছে কমছে বলবেন কিভাবে? কোনো জিনিস বৃদ্ধি পাওয়া বা বাড়ছে কমছে এরকম হতে হলে তো সাল লাগবে, তো একাধিক নাই তো, নাই। ওকে, মোট লিখবো, সংক্ষিপ্ত আলোচনা করি। মোট লিখবো চারটা প্যারাগ্রাফ। লেখা যদি কেউ বুঝে ফেলে, সিস্টেমটা কেউ জেনে জানা যদি হয়ে যায়, তাহলে আমার টাইপ করতে লাগবে 8 থেকে 10 মিনিট, সর্বোচ্চ 10 মিনিট তো লাগার কথা না, 150 বার লিখতে এত সময় লাগে না। ধরেন 8 থেকে 10 মিনিট লাগবে যদি কেউ বুঝে ফেলে। আগে এখন বোঝা বিষয়টা হচ্ছে ইম্পর্টেন্ট, কি বুঝবো আমরা? টাস্ক 1, চারটা প্যারাগ্রাফ লিখবো। এক, 2 নম্বর, টেন্স ঠিক রাখবো। 3 নম্বর, ডাটার মধ্যে কম্পেয়ার করবো, কি কি পরিমাণ পার্থক্য ছিল সেটা দেখাবো। তারপর হচ্ছে কি আর কি, আর হচ্ছে কি প্রধান প্রধান ডাটাগুলোকে বেশি গুরুত্ব দিব। এখন আপনি দেখেন, আপনার এখানে ডাটা কম, দেশ কয়টা? চারটা। আইটেম কয়টা? দুইটা। তাহলে 2 আইটেম, 4 দেশ, মানে 8টা, মাত্র 8টা ডাটা এখানে আছে। 8টা ডাটা মাত্র আছে, সুতরাং 8টা ডাটাকে আপনি পুরোটাই লিখতে হবে, কারণ বাদ দেওয়ার মতো নাই। একটু আগে যে আমরা পড়েছিলাম সেখানে 16টা ডাটা ছিল, 16 না সরি 18টা ডাটা ছিল। একটু আগে যে আমরা টেবিল করেছিলাম, টেবিল করিনি একটু আগে, এই ক্লাসের আগে আমরা টেবিল করেছি তো। টেবিলে ডাটা কটা ছিল? 18টা। তো আমরা 18টাকে একটু কাটছিট করে লিখেছিলাম, মোটামুটি কতটা ওয়ার্ড হয়েছে? 199টা। তো এখন তো ডাটা কম, এখন মাত্র 8টা আছে, সুতরাং সবাইকে সমান গুরুত্ব দিতে হবে। অর্থাৎ আপনার বাড়িটা নির্মাণ করতে মানুষ লাগবে 10 জন, মোট পেয়েছিনি আপনি কয়জন? 8 জন, কাউকে বাদ দেওয়া যাবে না। এখন 10 জন মানুষ লাগে বাড়ি নির্মাণ করতে, পেয়েছেন 18 জন, 8 জনকে বাদ দিলেও চলবে, কিন্তু এখানে কিন্তু কি করতে হবে? 8 জনের 8 জনকেই গুরুত্ব দিতে হবে। প্যারাগ্রাফ কটা লিখবো? চারটা। প্রথম প্যারাগ্রাফের নাম কি? ইন্ট্রোডাকশন। ইন্ট্রোডাকশন কিভাবে লিখবেন? কোনো কিছু করতে হবে না, ইন্ট্রোডাকশন প্রশ্নটাকে কপি করেন, দ্যাটস ইট। তারপর দ্বিতীয় প্যারাগ্রাফটা হচ্ছে ওভারঅল বা সামারি। ওভারঅলটা কিভাবে লিখবো? ওভারঅলটা আমরা হাইয়েস্ট ট্রেন্ড যে আছে বা কমন কোন ট্রেন্ড থাকলে সেটা আমরা দেখবো। যেমন এখানে আপনার দেশ আছে হচ্ছে কি চারটা, আপনি বলতে পারেন কোন দেশ ওভারঅল এগিয়ে আছে, একটা জিনিস। দুই হচ্ছে গিয়ে এই প্রোডাক্ট যেহেতু দুইটা এখানে আছে, কফি এবং টি, কোনটা বেশি আগে আছে, কফি নাকি টি? এই কথাগুলো আপনি বলতে পারেন। ওভারঅল কে বেশি এগিয়ে আছে, কফি নাকি টি? এটা বলতে পারেন। আবার বলতে পারেন দেশ হিসেবে কে আগে আছে। তাহলে ইন্ট্রোডাকশন লিখবো, পরে ওভারঅল লিখবো, আগে ইন্ট্রোডাকশনটা শেষ করে ফেলি। আচ্ছা, ইন্ট্রোডাকশন একটা জিনিস খেয়াল রাখবেন, এই শো এর পরবর্তীতে যা আছে এগুলো হচ্ছে আলোচ্য বিষয়। এই শোটা হচ্ছে টার্নিং পয়েন্ট, শো এর পরে পরবর্তীতে যা আছে সেটা হচ্ছে আপনার এই টপিক। একটু আগে কি বলেছিলাম, ইন্ট্রোডাকশন নিয়ে অনেকে পেঁচায়। এই ইন্ট্রোডাকশন নিয়ে একাধিক ক্লাস দেয়, কি একাধিক ক্লাস দিবেন? আপনি ইন্ট্রোডাকশন কপি মারছে, এই প্রশ্ন কপি করে ইন্ট্রোডাকশন লিখতেছেন, এখানে এত লেকচারে এত সময় নষ্ট করার তো আমার দরকার নেই। আমার তো এত নাটক করার তো দরকার নেই। সুন্দর করে বসি। আচ্ছা, আমরা ইন্ট্রোডাকশন শুরু করি কিভাবে? দা প্রোভাইডেড, এক একজন এক এক স্টাইল আছে, যেভাবে খুশি সেভাবে শুরু করতে পারেন। দা প্রোভাইডেড, প্রোভাইডেড মানে কি? প্রদত্ত। চার্ট ডিপিক্টস ইনফরমেশন অ্যাবাউট,
এতটুকু তো মুখস্থই আছে, আপনি লিখতে লিখতে তো অভ্যাস হয়ে যাবে। দ্য প্রোভাইডেড চার্ট ডিপিক্ট ইনফরমেশন মানে কি? অর্থাৎ প্রদত্ত চার্ট বর্ণনা করছে, কি বর্ণনা করছে? ওই শো এর পরবর্তীতে যা লেখা আছে তা কপি করতে পারে না। প্যারাফ্রেজ করা এত আহামরি না। অনেকে বলে ইন্ট্রোডাকশনে যদি প্রশ্ন প্যারাফ্রেজ না করলে মার্ক দিবে না, কে বলেছে? কেমব্রিজ তো এরকম কিছু বলে নাই। কেমব্রিজ তো এরকম কিছু বলে নাই। হ্যাঁ, প্যারাফ্রেজ করলে একটু গুরুত্ব দিবে, কিন্তু এটা তো আহামরি খুব বড় একটা স্কোর আপনাকে এনে দিবে এরকম না। The provided chart depict information about the amount of tea and coffee imported, ইম্পোর্টেড জায়গায় সোল্ড দিতে পারেন, বিক্রি করা হয়েছে, বাই কানাডা ইউএস ইন, ইন এখানে সে বলেছে ইন, আপনি বলেন ইন দ্য ইয়ার অফ, আর কিছু লাগবে না। আমি কেন আপনাদেরকে এটা বোঝাচ্ছি, এটা মানে এভাবে বলছি, যে আমরা ইন্ট্রোডাকশনটাকে এত জটিল করেছি যে ইন্ট্রোডাকশনের প্রতি আমাদের মানে প্রচুর সময় নষ্ট করতে হয়, কেন নষ্ট করবেন? সো ইন্ট্রোডাকশন শেষ। এখন প্রথম লাইন প্রশ্নে যা আছে তার দিলেন, দ্বিতীয় আরেকটা লাইন দিতে পারেন, যেটা আমাদেরকে লিজ শিখাইছে, একটু আগে বলেছিলাম না যে লিজ যেহেতু এটা শিখাইছে, আপনি লিজের ক্রেডিট দেন। লিজ বলেছে আপনি চাইলে ইউনিট উল্লেখ করতে পারেন, মানে এই যে হিসাব নিকাশটা করা হইলো, কোন ইউনিটে হিসাব করা হলো? এটা কি কিলোমিটার, মিটার, এটা কি আওয়ার, নাকি এটা টন? ওই যে লেখা আছে দেখেন টন, ওই যে এই যে লেখা আছে টন। তাহলে বলতে পারেন দা ইউনিট ইজ মেজার্ড ইন টন, অর্থাৎ এই হিসাবটা করা হয়েছে টনে, টনে। সো ইন্ট্রোডাকশন শেষ। খুব কষ্ট হয়েছে না ইন্ট্রোডাকশন লিখতে? তো যে জিনিসটা বারবার মনে করে দিই, আবার মনে করে দিই, রাইটিং এ কখনো কোনো ওই ফাউল কোনো ব্যক্তির সস্তা টেমপ্লেট বা স্ট্রাকচার মুখস্থ করবেন না। যদি এগুলো করেন, বদ্দুয়া দিয়ে দিলাম রাইটিং এ না, আপনার আইএলটিএস জার্নিটাই যাতে খারাপ হয়, এটা আমার বদ্দুয়া। কারণ কেন করবেন? রাইটিং তো সহজ, আপনি পারেন না এই জন্য কঠিন হয়ে গেল। আপনি পারেন না, এটা তো আপনার গাফলাতি, আপনিই তো পরনির্ভরশীল। আপনি দেখতেছেন ওই কোথাকার কোন আরএফএল রাস্তা থেকে একটা টেমপ্লেট নিয়ে আসলো, সে ওটা বিক্রি করলো, আপনি তার টাকা দিয়ে কিনে নিয়ে আসছে, তো এটা তো আমার খারাপ লাগবেই। আপনি ন্যাচারাল হন না কেন? আপনার যে বই কিনেছেন, বইয়ের মধ্যে 15টা সেন্টেন্স দেওয়া আছে, ওগুলো শিখেন, ওগুলো অ্যাপ্লাই করেন। এখন আসেন, রাইটিং টেস্ট করে মার্কস পাইতে হলে আপনাকে ডাটা নিতে হবে, ডাটা কম্পেয়ার করতে হবে, তো এটা তো জানেনই। আর প্রধান প্রধান ডাটাগুলোকে বেশি গুরুত্ব দিবেন। এখানে তো 8টা ডাটাই আছে, সবাইকে গুরুত্ব দিব আমি। আপনার কাছে 10 জনের খাবার আছে, তো আর 8জন মাত্র আসছেই, তাহলে 8জনকে তো আপনি সুন্দর করে খাওয়াতে পারবেন। তাহলে সবাইকে বলবেন ভয় পাইও না, সবাই খাবার আছে আমার কাছে। এখন যদি মানুষ চলে আসতো 18 জন, তখন একটু টেনশন ছিল, ঠিক না? সো এখানে ভয় পাওয়ার কিছু নাই, প্রত্যেকে গুরুত্ব দিবে। এখন কথা হচ্ছে গিয়ে, আমরা ওভারঅল লিখবো কিভাবে বলেছিলাম? ওভারঅল দেখবেন হাইয়েস্ট কারা কারা আছে, যেমন এখানে দেশ আছে কয়টা? 4টা। ক্যাটাগরি কয়টা আছে? 2টা, কফি এন্ড টি। আপনি দেখেন ওভারঅল কোন দেশ এগিয়ে আছে, আপনি দেশ হিসেব করে বলেন, দেখেন কোন দেশ একটু বেশি আছে ওভারঅল। আপনারা বলেন তো এখানে দেশ, কোন দেশ বেশি আছে? যেমন এখানে দেখেন, 13,000 টন, আর এটা হচ্ছে গিয়ে 4,000, 13 আর 4 27,000। আচ্ছা, এটা হচ্ছে 8 8, 8 আর 4 কত? আর এটা কত? এটা হচ্ছে কি আপনার ধরেন 7, আর এটা হচ্ছে গিয়ে কত? 9, 7 আর 9 কত? 7 আর 9 হচ্ছে গিয়ে 16, আর এ হচ্ছে গিয়ে কত? তাহলে ওভারঅল আমরা বলতে পারি ইউকে ইউএসএ, দুইটা বলেন, আপনি একটা বলতে চাচ্ছেন না, বলেন দুটাই, যে ওভারঅল 4 দেশের মধ্যে এই 2 দেশ একটু ওভারঅল এগিয়ে আছে। এক। দ্বিতীয় যে বিষয়টা হচ্ছে কি, ওভারঅল কফি বেশি এক্সপোর্ট হয়েছে না টি বেশি এক্সপোর্ট হয়েছে? তো দেখা যাচ্ছে ওভারঅল হিসেব করলে টিটা কিন্তু একটু বেশি আগে আছে, যেমন এই দেশেও টি আগে, এই দেশেও টি বেশি, এই দেশেও টি বেশি। তাহলে আপনি এটা বলতে পারেন যে কানাডা ব্যতীত বাকি সব দেশে টিটা এক্সপোর্ট বেশি হয়েছে, এই তো হয়ে গেল ওভার। আবার বুঝাই আপনাকে, এখানে দেশ 4টা, ক্যাটাগরি 2টা, তাহলে কোন ক্যাটাগরি এগিয়ে আছে? কানাডা ব্যতীত সব দেশের টি আগায় আছে, ছিল আর কি। আর দেশ হিসেবে আপনি বলবেন ইউকে ইউএসএ, এই দুইটা একটু বেশি এগিয়ে ছিল। দ্যাটস ইট, আপনার দায়িত্ব শেষ।
হয়ে গেল। কি অবস্থা, কি অবস্থা! দ্যাটস নট ফেয়ার। আচ্ছা, এখনই আমরা ওভারঅলটা কিভাবে শুরু করি? ইন জেনারেল ইট ইজ এভিডেন্ট ফ্রম দা চার্ট দ্যাট। আমার এখানে কোনো শীট নাই, কোনো স্ট্রাকচার লেখা নাই, প্রশ্ন একটা গুগল থেকে নিয়ে আসছি, আপনাদের সামনে বক বক করছি। অভ্যাস হয়ে গেছে এখন পর্যন্ত। 165 হবে না, 165টা টাস্ক ওয়ান ক্লাসে লাইভে লিখেছি, অফলাইন অনলাইনে। টাস্ক ওয়ান টাস্ক টু তে সেম 165টা, প্রত্যেকবার নতুন। তো প্রত্যেকবার নতুন প্রশ্ন আনলে তো গুগলও তো খালি হয়ে গেছে, মানে কমন কমন প্রশ্ন সব শেষ। ভালো লাগে, এখানে অহংকারের জন্য বলছি না, আপনাদেরকে ইন্সপিরেশন দিচ্ছি যে আপনি স্টুডেন্ট হিসেবে কয়টা রাইটিং নিজে পড়েছেন। আমি নিজে লিখেছি, ক্লাসে লিখেছি, আমার নিজের জন্য লিখি নাই, ক্লাসে লিখেছি। এখন পর্যন্ত 165, 165 টাস্ক ওয়ান 165 মিনিমাম, টাস্ক টু 165 মিনিমাম। তো আপনি তো লিখেন না, আপনি তো পড়েনই না, স্যাম্পল আনসার পড়েন না। আচ্ছা, ইন জেনারেল ইট ইজ এভিডেন্ট ফ্রম দ্য চার্ট দ্যাট, এটা যে কোনো রাইটিং টাস্ক ওয়ানে আপনি শুরুতে এটা লিখবেন ওভারঅলের ক্ষেত্রে। এটার মানেটা কি? ইন জেনারেল মানে হচ্ছে গিয়ে সামারি আর কি, সামারি। ইট ইজ এভিডেন্ট ফ্রম দ্য চার্ট দ্যাট, এভিডেন্ট মানে প্রতীয়মান বা প্রমাণিত বা দেখা যাচ্ছে, চার্ট থেকে দেখা যাচ্ছে, কি দেখা যাচ্ছে? ইট ইজ এভিডেন্ট ফ্রম দ্য চার্ট দ্যাট। আচ্ছা, এখানে ওভারঅল আমরা বলতে পারি দ্যাট ইউকে অ্যান্ড ইউএসএ এক্সপোর্টেড কম্পারেটিভলি মোর, কম্পারেটিভলি মানে তুলনাভাবে, মোর দেন জার্মানি অ্যান্ড কানাডা, জার্মানি অ্যান্ড কানাডা। এখন একটা কথা বলি, আমি দুইটা দেশ উল্লেখ করলাম কেন? কারণ আমার কাছে মনে হচ্ছে ওভারঅল হিসাব করলে এই দুইটা দেশ আগেই আছে। এখন যদি কখনো কখনো দেখেন একটা দেশ বেশি আগে আছে, তাহলে ডাইরেক্টলি এক দেশ বলবেন। আচ্ছা, একটা জিনিস খেয়াল করি তো, এখানে দেখি তো, 9 আর এটা কত, 7, 16 আর এটা কত, 13 আর 7, 17। ইউকে সবচেয়ে এগিয়ে আছে, আপনি শুধু চাইলে ইউকে নিয়ে বলতে পারেন। আপনি বলতে পারেন যে শুধু ইউকে সবাই আগে আছে, আমি দুইটাকে বললাম কারণ কাছাকাছি আছে, এই জন্য দুইটাকেই বলতে পারেন। আচ্ছা, তাহলে দেশ ভিত্তিক লেখাটা হয়ে গেল, মানে দেশের মধ্যে কে এগিয়ে আছে। আপনি কি করবেন না, সংখ্যা উল্লেখ করবেন। এখন কানাডা ইউএসএ এরা যে এগিয়ে আছে, কত নিয়ে এগিয়ে আছে, সংখ্যাটা কি, সংখ্যাটা বলবেন না। সংখ্যা বলার কোনো দরকার নাই, সংখ্যা বলার দরকার নেই। ওরে বাবা, সেই তো, সংখ্যা ইউজ করার কোনো দরকার নাই। এখন টি এবং কফি এই দুজনের মধ্যে কে এগিয়ে আছে? আপনি বলবেন কানাডা ব্যতীত সবচেয়ে সব জায়গায় টিটা বেশি এক্সপোর্ট হয়েছে। হেয়ার এখানে অ্যাকসেপ্ট, অ্যাকসেপ্ট মানে ব্যতীত, অ্যাকসেপ্ট কানাডা, other three countries, other three countries exported more tea, more in tea than coffee। দেখছেন? দেখে দেখে লিখছি, ন্যাচারাল লেখা, যেটা একটু আগে যেটা বলেছিলাম সেটাই লিখছি। এখন আসেন বডি ওয়ান বডি টু কিভাবে লিখবো। বডি ওয়ান বডি টু তে ইউকে এবং ইউএসএ নিয়ে লেখেন এক প্যারাগ্রাফ, মানে বড় ডাটা যেগুলো সেগুলো নিয়ে লেখেন একটা প্যারাগ্রাফ, আর ছোট ডাটা নিয়ে লেখেন একটা প্যারাগ্রাফ, শেষ হয়ে যাবে। কাউকে বাদ দিবেন না। কেন বাদ দিবেন না? কারণ এখানে বাদ দিলে ধরেন 8টা ডাটাই আছে, এখানে একটা বাদ দিলে আপনার 150 বার ফিল আপ হবে কিনা এটা সন্দেহ, সন্দেহ চলে আসবে। তারা একটু সুন্দর করে বসি। আচ্ছা, 3 নম্বর প্যারাগ্রাফ, বডি প্যারাগ্রাফ ওয়ান লিখবো আমরা ইউকে এবং ইউএসএ নিয়ে। ওকে, আচ্ছা, 3 নম্বর প্যারাগ্রাফ বা বডি প্যারাগ্রাফ আমরা কিভাবে শুরু করি? ইফ উই হ্যাভ এ ক্লোজার ভিউ, ইট ক্যান বি নোটিস দ্যাট।
ইফ উই হ্যাভ এ ক্লোজার ভিউ ইট ক্যান বি নোটিস দ্যাট, এটা যদি আমরা ভালো করে দেখি, এটা দেখা যাচ্ছে যে কি দেখা যাচ্ছে। আচ্ছা, এখন আপনি বলতে পারেন স্যার সাল নিয়ে কিছু বলেন না কেন, সালটা লেখেন না কেন? সাল লাগবে না, এটা এক সালের কাহিনী, এটা ওই ইন্ট্রোডাকশনে লিখলে হবে। একাধিক সাল হইলে সালগুলো বডি প্যারাগ্রাফে আসে। সাল যদি একটাই থাকে, ওটা আর প্যারাগ্রাফে আর না আনলেও চলে, কারণ আলোচনা সবই তো এখন 2007 সাল নিয়ে হবে, ওটা আনার দরকার নেই। ইফ ইউ হ্যাভ এ ক্লোজার ভিউ ইট ক্যান বি নোটিস দ্যাট। তো আমি কি বলেছিলাম, বড় বড় ডাটাগুলো নিব, লিখতে সময় একটু কম্পেয়ার করব যে এ এর থেকে এত পার্সেন্ট বেশি ছিল বা এত টাকা বেশি ছিল। আচ্ছা, আসেন ইউকে নিয়ে কথা বলি। ইউকে, আপনি চাইলে এটা করতে পারেন যে টি নিয়ে একটা প্যারাগ্রাফ, কফি নিয়ে একটা প্যারাগ্রাফ লিখতে পারেন, এটাও লেখা যায়। আবার দুই দেশ নিয়ে আপনি এক প্যারাগ্রাফ, দুই দেশ নিয়ে আরেক প্যারাগ্রাফ, যেভাবে খুশি লেখেন কারেক্ট হবে। আমি মনে করি দেশ নিয়ে লেখাই ভালো। আচ্ছা, দ্যাট ইউকে exported the maximum tons of tea among all countries in 2007। ইচ্ছা করে দিছি ওয়ার্ড বাড়াইবার জন্য, কারণ এখানে ওয়ার্ড ফিল আপ করাটা টাফ হতে পারে এই জন্য। এখন আপনাদেরকে বলেছিলাম না একটু আগের ক্লাসে যে সংখ্যা উল্লেখ করতে কি দিবেন, হুইচ অ্যাকাউন্টেড ফর, পাস্ট টেন্স হইলে অ্যাকাউন্টেড ফর, প্রেজেন্ট হইলে অ্যাকাউন্টস ফর, ফিউচার হইলে উইল অ্যাকাউন্ট ফর। হুইচ অ্যাকাউন্টেড ফর কত, হুইচ অ্যাকাউন্টেড ফর কত, এখন বলবেন না এটা কত টন। এই দেখেন, 12,000 আর 14,000-এর মাঝখানে, অর্থাৎ 13,000 টন। 13,000 টন। 13,000 টন। আপনি চাইলে ব্র্যাকেটে এটাকে লিখতে পারেন অল টাইম বেস্ট, মানে যেটা চার্টের মধ্যে, ফুল চার্টের মধ্যে সর্বোচ্চ, তাকে আপনি চাইলে ব্র্যাকেটের ভিতরে ঢুকাই দিতে পারেন। বলতে পারেন ব্র্যাকেটে দিয়ে বলবেন অল টাইম বেস্ট, বলবেন অল টাইম বেস্ট, এটা এমনি লিখলেন আর কি, ফর্মালিটি আর নাথিং এলস। আচ্ছা, অল টাইম বেস্ট। আচ্ছা, কিন্তু একটা জিনিস খেয়াল করেন, ইউকে কিন্তু কফিতে সর্বনিম্ন। হাওয়েভার দিস কান্ট্রি, এই দেশ, ওয়াজ ইন দা লিস্ট পজিশন। সবচেয়ে ছোট পজিশন কি কি বলবো আমরা, ইন এক্সপোর্টিং কফি উইথ কত, অনলি 4 টনস। দেখেন তো আমার কথাটা ঠিক আছে কিনা, একটু ভালো করে দেখেন। আপনি ইউকে নিয়ে লিখছেন তো, সো ইউকের টি নিয়ে কথা বলেছেন, কফি নিয়ে কথা বলেন। ইউকে তো টিতে সর্বোচ্চ ছিল, এটা মানলাম, কিন্তু কফিতে বলবেন না? কফিতে কি ছিল সর্বনিম্ন, এই দেখেন, লাল মিয়া দেখেন, কফি সর্বনিম্ন হচ্ছে গিয়ে ইউকের বেলায়। আচ্ছা, এখন আসেন ইউএসএ। ইউএসএ আপনি চাইলে যথাক্রমে, যথাক্রমে দিয়ে লিখবো না, যথাক্রমে জার্মানি দিয়ে লিখবো। আচ্ছা, এই দেখেন কানাডার এটা হচ্ছে ডাবল, দ্বিগুণ। তো এটা সম্পর্কে আমরা ডাবল দিব, 14 নম্বর সেন্টেন্স। এটা দিব যথাক্রমে 4 নম্বর সেন্টেন্স। ওই 4 নম্বর সেন্টেন্স কোথা থেকে পাইলাম, বইয়ের 4 নম্বর সেন্টেন্স। এখন আসেন ইউএসএ, এটাকে তো কম্পেয়ার করে লিখবো যে এ এর থেকে এত বেশি বা কম। ঠিক আছে। আচ্ছা, ইউএসএ 7,000 টন কফি ইয়ে করেছে, আর তার থেকে 2 টন বেশি টি এক্সপোর্ট করেছে। ইউএসএ এক্সপোর্টেড 7 টনস অফ কফি, হুইচ ওয়াজ, আচ্ছা এই কফিটা টি থেকে কত কম জানি, 3,000 টন কম, সরি 2,000 টন। এই দেখেন, এখানে কত, এটা 7, এখানে কত 9।
তার মানে কফিটা হচ্ছে গিয়ে 2000 টন কম। তার আমরা বলতে পারি হুইচ ওয়াজ লেস দেন দ্য এক্সপোর্ট অফ টি। কথার অর্থ বুঝলে হবে। ইউএস এক্সপোর্টেড 7000 টনস অফ কফি। ইউএসএ 7000 টন কফি এক্সপোর্ট করেছিল, হুইচ ওয়াজ 2000 টনস লেস দেন দ্য এক্সপোর্ট অফ টি। অর্থাৎ চায়ের এক্সপোর্ট থেকে 2000 টন কম। ঠিক আছে, তাহলে ইউএসএ ইউকে শেষ। এখন আসেন কানাডা। টি এক্সপোর্টে সবচেয়ে নিচে কে? কানাডা। খেয়াল করেছেন এটা? টি এক্সপোর্টে সবচেয়ে কম কে? পিছনেই দেখেন, সবচেয়ে কম হচ্ছে কানাডা। কানাডা exported the lowest amount of tea among all the countries with কত পার্সেন্ট, মানে সংখ্যা উল্লেখ করতে হলে which accounted for দিতে পারেন, উইথও দিতে পারেন। with 4000 tons, but but কফি ছিল তার দ্বিগুণ। কফি দ্বিগুণ ছিল না, ডাবল বলতে পারেন অথবা টুয়াইস বলতে বলতে পারেন অথবা 2 টাইমস মোর দিতে পারবেন। বাট ইটস কফি এক্সপোর্ট, কফি এক্সপোর্ট ওয়াজ ডাবল দেন টি। টি এর তুলনায় কফিটার দ্বিগুণ ছিল, তাহলে এক্সামিনার বুঝে ফেলবে যে এটা যদি 4 হয় তাহলে কফিটা কত, 8। এই দেখেন 8 দেখা দেওয়া আছে। এখন জার্মানিকে কি করব? যথাক্রমে দিয়ে দিয়ে দিব। ফর জার্মানি দা সেলিং বলি দে একবার, সেলিং বলি, সেলিং মানে বিক্রি। দ্য সেলিং অফ বোথ কফি অ্যান্ড টি ওয়ার কত কত, এটাকে বলতে পারি আমরা 5 এবং 6। 5 এবং 6, 5000 and 6000 tons respectively in this in that year। দেখেন তো লেখাটা সুন্দর হয়েছে। ফর জার্মানি, জার্মানির মাধ্যমে দ্য সেলিং অফ বোথ কফি এন্ড টি ওয়ার রেসপেক্টিভ 5000 এবং 6000 টন রেসপেক্টিভলি, যথাক্রমে কেন দিয়েছিলাম? 4 নম্বর সেন্টেন্স, বইয়ের 4 নম্বর সেন্টেন্স। কি মনে হয় 150 ওয়ার্ড হয়ে যাবে? তাহলে এখানে মার্কস যে দিবে আমাকে, সে কি এমন ভালো কিছু লেখছে কিনা সেটা দেখতে হবে আমার। হবে 150 ওয়ার্ড, কাছাকাছি হয়ে যাবে। 500 ওয়ার্ড মাইনাস হলে সমস্যা নাই। 500 ওয়ার্ড যদি মাইনাস হয় কোনো ঝামেলা নাই, কিচ্ছু হবে না। ওয়ার্ড কাউন্ট করতেছি একটু পরে। সেন্টেন্সে দেখেন আমি কম্পেয়ার করেছি, বেশি ছিল কম ছিল, যে ডাবল বলেছি, তারপরে মোর ওই যে লেস ছিল এটা কম্পেয়ার করেছি, যথাক্রমে দিয়ে দিয়েছি। ওকে, আর হায়েস্ট লোয়েস্ট সেগুলো দিয়েছি, আর তো কিছু নাই এখানে, আর কি দিব? তো একটু ওয়ার্ডটা কাউন্ট করে দেখি তো, আমাদের এই ওয়ার্ডটা মোট কয়টা ওয়ার্ড হইলো। মোট ওয়ার্ড দেখে নেই কয়টা হয়েছে। 150 ওয়ার্ড হয়ে যাবে। 163 বেঁচে গেছি। ওই যে 163 লেখা আছে, 163 ওয়ার্ড। অর্থাৎ আপনাকে 150 ওয়ার্ড লিখতে গেলে 8টা ডাটাই ইনাফ। সুন্দর করে লিখলে 8টা ডাটা দিয়ে 150 ওয়ার্ড লিখতে পারবেন। এই লেখাটাকে মিনিমাম 7 দিতে হবে। এই লেখাতে 7 দিবে, কেন দিবে? এখানে স্পেলিং মিস্টেক নাই, কম্পেয়ার করেছি, সবাইকে হাইলাইট করেছি, ডাটা উল্লেখ করেছি, তার নিয়মগুলো আমি মেনে চলেছি, কোহেশন কোয়ারেন্স ঠিক আছে। তাহলে সে আমাকে অন্তত, আমি বেশি ধরলাম না, 7 দিতে বাধ্য। 7 অবশ্যই দিবে এটাকে। এখন আপনি যদি মক টেস্টে যে স্যার যে মার্কস দেয় সেটা নিয়ে যদি আপনি একটু বেশি ফোকাস করেন তাহলে হবে না।
মক টেস্টে, যে মক টেস্টে তো ওরা তো কেমব্রিজের অরিজিনাল টিচার না, তো ওরা তো মার্কস কম দিতেই পারে, আপনি ওটাকে ফোকাস করবেন না। আপনি ন্যাচারাল লিখেন, বারবার বলছি, সল চাতুরি চুরি চামারি করবেন না। ওই আপনাদের যে নেট থেকে ডাউনলোড দেওয়া যে সস্তা টেমপ্লেট দিচ্ছে কিছু টিচার, ওদেরকে আমি টিচার বলিও না, কাইন্ডলি ওগুলোকে ইয়ে করবেন না, ফলো করবেন না। আপনি ন্যাচারালি লিখেন, আপনি ন্যাচারালি লিখেন, ঠিক আছে? ন্যাচারালি লিখলে আপনার মার্কসটা বাড়বে। আর কম্পেয়ার করে শিখেন। তো এই সবগুলো আপনাদের বই বারবার বলে দিয়েছি, ইউটিউবে দেওয়া আছে, প্রাইভেট ফোল্ডারে দেওয়া আছে, এক্সপ্লেন সহ দেওয়া আছে। দরকার হলে আগামীকালকে ক্লাস আছে না, আগামীকালকে অথবা আগামী পরশু দিন, এই দুদিন তো ক্লাস হবে রাইটিং টেস্ট 1-এ, আমি এটা আবার বুঝিয়ে দিব আপনাদের। সো এই ক্লাসটা এখানে সমাপ্ত। আচ্ছা, কি বলতে চাচ্ছেন আপনি, দাঁড়ান, একটু দেখছি।